আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ইংলিশ গ্রামারের উপর যে বেসিক টেন্সের উপর ক্লাসটা হবে, সেটা ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা আছে তাদের জন্য খুবই উপকারী, এবং পরবর্তীতে যারা এর উপরে যারা আছে, যাদের টেন্সের সমস্যা আছে, এটা ক্লাসটা সবার জন্যই, এবং সবাই এখান থেকে টেন্সটাকে ভালো একটা ধারণা পাবে। আশা করি আমার এই ক্লাসটা করে তোমরা সবাই উপকৃত হবে। যারা উপকৃত হবে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আলোচনা করবো আমরা টেন্স নিয়ে। ইংরেজি গ্রামারের সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বেশি দুর্বল জায়গাটা হচ্ছে আমাদের টেন্স। এই টেন্সটা নিয়ে যাদের সমস্যা আছে তারা বিশেষ করে কোনো কিছুই করতে পারে না। টেন্স হচ্ছে সবচেয়ে বড় দানব। ইংরেজি গ্রামারের সবচেয়ে বড় দানবটা হচ্ছে কি? টেন্স। আর ওই দানব যারা জানতে পারে তারা সকল গ্রামারকে সহজেই আয়ত্ত করতে পারে এবং বুঝতে পারে। তো আমরা আজকে আলোচনা করবো টেন্স মানে হচ্ছে সময়। কি সময় বা কাল? কিসের সময়? আমরা এই পৃথিবীতে যা কিছু করছি অথবা যা কিছু হচ্ছে, এই সবগুলোই কিসের উপর ভিত্তি করে হচ্ছে? সময়ের উপর ভিত্তি করে হচ্ছে। সময় কিন্তু সবচেয়ে বেশি গতিশীল, সবচেয়ে বড় বেঈমান, সবচেয়ে নিষ্ঠুর একটা জিনিস আমরা পেয়েছিলাম এর আগে। তো এই সময়টাকে আমাদের জানার জন্য, ইংরেজি ভালো লেখার জন্য, ভালো বোঝার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে সময়। টেন্স কাকে বলে? অর্থাৎ ভার্বের কাজ টি, অর্থাৎ ভার্বটা দিয়ে যে কাজটি বোঝায় সেই কাজটি সম্পন্ন হওয়ার সময়। সময়কে কি বলা হয়? টেন্স বলে। তাহলে টেন্সের সংজ্ঞা দেখলাম আমরা, ভার্বের কাজটি সম্পন্ন, অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে, কোনো কাজ, কোনো কিছু ঘটা, কোনো কিছু করা অথবা কোনো কিছু হওয়ার সময়কে কি বলা হয়? টেন্স বলা হয়। টেন্স আমরা প্রাথমিকভাবে 3 প্রকার পাইছিলাম, তাই না? কত প্রকার পাইছিলাম? 3 প্রকার পাইছিলাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রেজেন্ট, এরপরে হচ্ছে পাস্ট, এরপরে হচ্ছে ফিউচার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং কি ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পাস্ট মানে হচ্ছে অতীত, ফিউচার মানে কি ভবিষ্যৎ। আমরা এই কোনো কিছু কথা, যেমন আমি ভাত খাই, কথা বলতে আমি ভাত খাই, এই যে অথবা আমি ভাত খেয়েছিলাম অথবা আমি ভাত খাবো। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছিলাম, আমি খাবো। আমি ভাত খাই যদি বলি বর্তমান, আমি ভাত খেয়েছিলাম যদি বলি অতীত, আমি ভাত খাবো সেটা হবে কি ভবিষ্যৎ। এরকম ভাবে কোন কথাটা আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব তার জন্য আমাদের কিছু স্ট্রাকচার মুখস্থ করতে হবে, স্ট্রাকচার জানতে হবে, আর ওই স্ট্রাকচার গুলো নিয়ে আলোচনা করে আমাদের টেন্স। ঠিক আছে? আমরা এবার প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্স, কি টেন্স নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট টেন্স। দেখো, টেন্স হচ্ছে 3 প্রকার, তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এর মানে হচ্ছে বর্তমান কাল। বর্তমান কাল, বর্তমান কাল। প্রেজেন্ট মানে কি বা কাল? বর্তমান কাল। বর্তমান কাল মানে কি? আমরা যে এখন ক্লাস করছি এটা একটা বর্তমান কাল, আমি কথা বলছি এটা একটা বর্তমান কাল, আমি যা কিছু হচ্ছে, যেমন ফ্যানটা চলতেছে 2 ঘন্টা যাবত, এটা একটা বর্তমান কাল। এরকম আমরা কথা বলছি, এটা একটা বর্তমান কাল। আমি কাজটা করে ফেলছি, যে কাজটা আমার ঘটে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, এটা একটা বর্তমান কাল। এরকম ভাবে একাধিক কালকে বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট টেন্সকে 4টা ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপরে 2 নাম্বারটা হচ্ছে কি 4 প্রকার। 2 নাম্বারটা কি হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। সিম্পল মানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস। 3 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। 4 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট সিম্পল মানে হচ্ছে সাধারণ, অথবা এটা আরেকটার নাম হচ্ছে অনির্দিষ্ট। এর আরেক নাম হচ্ছে কি? দেখো, সাধারণ বা অনির্দিষ্ট সময়। সাধারণ সময় বা অনির্দিষ্ট সময় বোঝাবে যে সময়টা নির্দিষ্ট করা উল্লেখ থাকবে না যে কোন সময়টা। যেমন আমি একটা এক্সাম্পল বলি, আমি ভাত খাই, এটা মানে আমার কি বোঝায়? এক ধরনের অভ্যাসগত নিয়মিত যেটা হচ্ছে, প্রতিনিয়ত যেটা হচ্ছে। এখন যদি বলেন আমি ভাত খাচ্ছি,
খাইতেছি বা খাচ্ছি, তার মানে এটা এখন চলতেছে। যদি বলি খাই, এটা এটা সাধারণভাবে খাই, এটা কখন খাই সময়টা কিন্তু স্পেসিফিকলি নির্দিষ্ট করে দেওয়া নাই, সেজন্য আমরা কি বলবো অনির্দিষ্ট সেন্স। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন। প্রথমে সাবজেক্ট বসবে। এখন সাবজেক্ট গুলো আসলে কি? সাবজেক্ট গুলো হচ্ছে ক্রিয়ার কাজটা কে বা কারা করে, কে বা কারা করে। আমি যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে হচ্ছে কে ভাত খায়, কে কে দ্বারা প্রশ্নগুলো উত্তর আসবে কি আমি। ছেলেরা খেলা করে, তাহলে কারা খেলা করে, উত্তর আসবে ছেলেরা, এটা হবে সাবজেক্ট। তার মানে সাবজেক্ট পাওয়ার জন্য তুমি এই যে ক্রিয়াকে বা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে এটাই হচ্ছে সাবজেক্ট। ক্রিয়া অথবা ভার্বকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কি সাবজেক্ট। এরপরে ভার্ব হচ্ছে কোনো কিছু করা বা হওয়া অথবা ঘটা, যেটা দ্বারা কোনো কাজ করা বোঝায়, সেটাই হচ্ছে কি ভার্ব। আর এক্সটেনশন বা অবজেক্ট, এক্সটেনশন হতে পারে, অবজেক্ট হতে পারে, কিংবা কমপ্লিমেন্ট হতে পারে। সরাসরি যদি বলি আমি অবজেক্ট, মানে কাকে, কাকে, কি, কাদের, কাকে কি কাদের অথবা কাকে, এই কাদেরকে, এরকম প্রশ্ন আসলে সেটা হচ্ছে কি অবজেক্ট আকারে আসবে। এখন আমি ভাত খাই, যদি বলি আমি ভাত খাই, ইংরেজি কি হবে আই ইট রাইস। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই যে সাবজেক্ট যে ভার্বটা আমি ব্যবহার করলাম, সেই ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ ভার্বের ওয়ান। ভার্বের তিনটা রূপ আছে, তোমরা যারা এখনো শিখো না শিখে নিতে হবে। ভার্বের যে তিনটা রূপ আমাদের বইয়ে একটা স্ট্রং ভার্ব, উইক ভার্ব দেওয়া আছে, এগুলোর তিনটা রূপে দেওয়া আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদের গ্রামার বইয়ে দেওয়া আছে। বিশেষ করে এই তিনটা ফর্ম তোমাদের শিখে নিতে হবে, ঠিক আছে? এই তিনটা ফর্ম তোমাদের কি করতে হবে, শিখে নিতে হবে। প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো ইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, আছে কিনা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরকম ভাবে আমরা হাজার হাজার বাক্য লিখতে পারবো। যেমন আমি ভাত খাই, এটা লিখলাম। যদি লিখি আমি পড়ি, তাহলে কি হবে আমি আমি পড়ি, কি লিখবো আমরা আই রিড, আমি পড়ি। আমি যাই, কি লিখবো আমি যাই। যদি লিখি আমি যাই, কি লিখবো আমরা আমি যাই, আমি আমি যাই, তাহলে হবে আই গো। তার মানে এই টেন্স গুলো সাধারণত কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম ভার্বের ওয়ান, এখানে কি দেখলাম ভার্বের ওয়ান। ভার্বের ওয়ান পাইলে সেটা বুঝবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার তো? এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের আছে। যদি এই দেখো সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট আই। দেখো এখানে আমি না যদি বলি সে, সে যায়, সে যায়, এখানে ছিল আমি, সে যে আই, এখন সে, তাহলে হবে সি অথবা হি। আমি এখানে হি দিয়ে লিখবো, কি দিয়ে লিখবো আমরা হি দিয়ে লিখবো। আমি খাই, আমি খাই, সেটা হবে আই ইট। আমি যাই আই গো। যদি বলি সে যায়, সে মানে কি হি, সে মানে কি হি, সে মানে হি। যাওয়া ইংরেজি কি গো, সে যায়। এখন প্রশ্ন হচ্ছে আই কোন পার্সন, এখানে আমাদের পার্সন শিখতে হবে। পার্সন, পার্সন, আইটা কোন পার্সন ব্যবহার করেছি, হ্যাঁ ফার্স্ট পার্সন। আই হচ্ছে কি ফার্স্ট পার্সন, আর হি কোন পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন এবং সিঙ্গুলার। থার্ড পার্সন এবং কি সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে একবচন, আর প্লুরাল কি বহুবচন। যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে সে যায় মানে কি হি গোজ। যদি বলি সে খায়, সে খায়, তাহলে কি হবে হ্যাঁ হি হি ইটস। সে খায় মানে কি হি ইটস। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গুলার নাম্বার হবে, তখন এই ভার্বের সাথে কি হবে এস বাই এস যোগ করি। যদি বলি তারা খেলে, তারা খেলে, কি হবে সাবজেক্ট কি হবে দে, দে প্লে, হইছে, এটা হইছে দে প্লে, দে প্লে তারা খেলে, অবজেক্ট দিলাম না, দে প্লে তারা খেলে, হইছে এটা দে প্লে। কেন হইছে, দে কোন পারসন থার্ড পারসন, কিন্তু দে কি প্লুরাল। আমার শর্ত ছিল কি থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন মূল ভার্বের শেষে কি হবে
এস বাই এস হবে, অন্যথায় মূল ভার্বের শেষে কি হবে না, এস বাই এসটা হবে না। আমরা এবার দেখব প্রেজেন্ট সিম্পল টেন্সের আরো কিছু ব্যতিক্রম ব্যবহার, যেমন আই এম এ স্টুডেন্ট, মানে কি আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র। এই এম হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে সে মূল ভার্ব হিসেবে বসছে। এম হচ্ছে মূল ভার্বের ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই এম এ স্টুডেন্ট কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ আমরা যখন পরবর্তী টেন্স চেঞ্জ করব দেখবা এম যারা আসে ভার্ব প্লাস আইএনজি আসে, ওই এম দেখে অনেকে বলে দিবে এটা কন্টিনিউয়াস টেন্স, সেটা কিন্তু ভুল হবে। তাহলে আই এম এ স্টুডেন্ট এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আই না দিয়ে লিখতাম হি ইজ এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র, তাহলে ইজটাও এখানে কি ভার্ব, মূল ভার্ব। দেখো আমি বলছিলাম একটা জিনিস, আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে খাওয়া কাজটা কে করে, আমি। মূলত কি খাই, ভাত খাই। কি খাই, এটা একটা বস্তুগত জিনিস, কি একটা বস্তুগত জিনিস। খেয়াল করে দেখো, এইখানে চিন্তা করে দেখো, আই এম এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্টটা কে, আমাকে বোঝানো হচ্ছে, কে এটা, আমি। অর্থাৎ সাবজেক্ট যেইটা, অবজেক্ট বা ওই বাকি যে অংশটা, এক্সটেনশনের যে অংশটা, এই অংশটা দিয়ে কাকে বোঝানো হয়েছে, সাবজেক্টকে। এইখানে দেখো রাইস দিয়ে কি আমাকে বোঝানো হয়েছে, কিন্তু এইখানে দেখো স্টুডেন্ট দিয়ে কাকে বোঝানো হয়েছে, আমাকে। তার মানে হচ্ছে যেই অবজেক্টের জায়গায় যা বসবে, ওইটা যদি ওইটা দিয়ে যদি ওই সাবজেক্টকেই বোঝানো হয়, তখন সেটা অবজেক্ট হবে না, সেটা হবে কি কমপ্লিমেন্ট। সেটা কি হবে, কমপ্লিমেন্ট। সেটা কি হবে, সেটা আরো অবজেক্ট হবে না, সেটা হয়ে যাবে কি কমপ্লিমেন্ট। বুঝতে পারছো এবার? তার মানে এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। বুঝতে পারছেন এবার, অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবার আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, হি গোস টু ঢাকা, এখন সে যায়। এখন এটাই বলছি কি, এখানেও কি, আমি কি একজন ছাত্র, আমি খাই, কি খাই, ভাত খাই। দুটোই কি দ্বারা আসছে, এইখানে কি সে যায়, প্রশ্ন কি দ্বারা দিলে হবে, হবে না। আনসার করতে হবে কি কোথায়, প্রশ্ন করতে হবে কি কোথায়, সে যায়, কোথায় যায়, সে যায় কোথায়। এই যে কোথায় দ্বারা প্রশ্ন করলাম, ভার্বকে কোথায়, কখন, কিভাবে। ভার্বকে কোথায়, কখন, কিভাবে। ভার্বকে কোথায়, কখন, কিভাবে, এটা সংক্ষেপে আমরা বলতে পারি এমপিটি। এমপিটি, ম্যানার প্লেস টাইম। ম্যানার প্লেস টাইম, ম্যানার মানে ধরন, ওই যে কিভাবে, ম্যানার মানে ধরন কি কিভাবে। আবার টিতে হচ্ছে টাইম, কখন। আবার পিতে হচ্ছে প্লেস, কোথায়। তার মানে সে কোথায় যায়, দেখা যায়। এই কোথায় যায়, দেখা যায়, এইটা হচ্ছে একটা এক্সটেনশন। এটা হবে না অবজেক্ট, হবে না কমপ্লিমেন্ট, এটা কি হবে এক্সটেনশন। মানে বাক্যের বর্ধিতাংশ যেটা দিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করা হয়। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, এই কথাগুলোকে আমরা বুঝতে পারছি। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে মূল ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম হবে। এতটুকু কি সবার ক্লিয়ার আছে? আচ্ছা, এবার আমরা আরেকটু আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে বাক্যগুলো আমরা লিখলাম তখন স্ট্রাকচার ছিল কি, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস এক্সটেনশন, এটা আলোচনা করলাম। এখন আমরা লিখবো কি এখান থেকে, যেমন আই ইট রাইস। এই যে একটা ফরম্যাট, এটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ ফরম্যাট। কি এটা, এ দ্বারা আমরা বুঝি অ্যাফার্মেটিভ, এ ডাবল এফ আই আর এম এ টি আই বি ই, অ্যাফার্মেটিভ। এই এ দ্বারা বুঝবো আমরা অ্যাফার্মেটিভ। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, মানে কি হাবোধক, মানে কি আমি ভাত খাই, মানে কি আমি ভাত খাই, হ্যাঁ স্বীকার করতেছি। এটা হচ্ছে একটা হাবোধক স্ট্রাকচার। কি স্ট্রাকচার, হাবোধক। কিন্তু এটা তো আমার না বোধকও হতে পারে, আমি ভাত খাই না, কি হতে পারে, আমি ভাত খাই না। প্রশ্নবোধক হইতে পারে, আমি কি ভাত খাই, প্রশ্নবোধক কি হইতে পারে, আমি কি ভাত খাই। অথবা নাবোধক প্রশ্নবোধক হইতে পারে, আমি কি ভাত খাই না, আমি কি ভাত খাই না। তার মানে আমি কি, প্রত্যেকটা সেন্টেন্সকে চারটা ফরম্যাটে আমরা লিখতে পারবো। অ্যাফার্মেটিভ লেখা আছে, এটাকে নেগেটিভ বানাতে পারবো। নেগেটিভ বানালে কি হবে, আই ডো নট ইট রাইস। দেখো এটা নেগেটিভ। এই এতটুকু অংশ আমরা ব্যবহার করছি নেগেটিভ করার জন্য, ইন্টারগেটিভ করার জন্য। এই ডোটা আগে আসবে, ডোটা কি আসবে, ডো আই ইট রাইস, প্রশ্নবোধক হবে, আমি কি ভাত খাই। এরপরের কোশ্চেনটা হবে নেগেটিভ ইন্টারগেটিভ, সেটা কি হবে, ডু আই নট ইট রাইস। দেখো এটা একটু বেসিক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা যারা জানবে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, ক্লিয়ার করে দেখো,
আমরা ভার্বকে দুই ধরনের ভার্ব পেয়ে থাকি সাধারণত, একটা অক্সিলারি ভার্ব আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কি হ্যাঁ এটা, হ্যাঁ ওইটা আলোচনা আমি তোমাকে করে দিচ্ছি, এটা নিয়ে আজকে আলোচনা হবে বিশাল। দেখো এই যে ডো নটটা আমি একটু আগে বলে নেই, অক্সিলারি ভার্ব গুলো আমরা বুঝি কিনা। অক্সিলারি ভার্বকে আমরা চারটা ভাগে শিখছিলাম। একটা হচ্ছে টু ডো ভার্ব মানে হলো ডো, ডাজ, ডিড। আর হলো টু হ্যাভ ভার্ব দ্বারা আমরা কি বোঝাই? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে টু বি ভার্ব, তাই না? টু বি ভার্ব হচ্ছে কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর হচ্ছে বি এর সাথে আইএনজি, বিং। আর হচ্ছে বি এর 3, বিন। বুঝতে পারছেন? টু বি ভার্ব। আবার মোডালস আছে না? ক্যান, মোডালস, তাই না? মোডালস ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। ধরো নিড, এই একসাথে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিয়ার, ইউজড টু। ও আরো রয়েছে তো, শেল, শুড, উইল, উড। আরো আছে। তার মানে এইগুলো হচ্ছে একত্রে আমরা এগুলোকে বলতে পারবো কি? অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বটাকে আমরা কয়েকটা ভাগে আমরা শিখে নিতে পারছি, তাই না? আচ্ছা, শেল, শুড, 98 নম্বর, শেল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এইগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তো এই যে এই সবগুলো ভার্বকে একত্রে আমরা অক্সিলারি ভার্ব নামে পরিচিত পাচ্ছি। ওদের কাজ হচ্ছে সেন্টেন্সের মূল ভার্বগুলোকে কি করা? সহযোগিতা করা, সাহায্য করা। দেখে নিব। আচ্ছা, তারপরে দেখো আমি এখন প্রশ্ন করবো এই জায়গায়, আমি এই সেন্টেন্সটা দেখবো, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটু খেয়াল করবো সবাই। এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমরা ডো নটটা কেন ব্যবহার করলাম? কেউ বলতে পারবা? এটাকে নেগেটিভ করার জন্য আমরা কেন ডো নট ব্যবহার করলাম? কেউ বলতে পারবা? ডো নট কেন ব্যবহার করলাম? দেখো আমাদের এইখানে তাকিয়ে দেখো, এই আই ইট রাইস অংশে কোনো অক্সিলারি ভার্ব নাই। কোনো অক্সিলারি ভার্ব আছে এটার মধ্যে? যেহেতু অক্সিলারি ভার্ব নাই, যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, সে সকল সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব হিসেবে ডো, ডাস, ডিড ব্যবহার করতে হয়। কি করতে হয়? ডো, ডাস এবং ডিড। যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, ওদেরকে নেগেটিভ করতে গেলে কিংবা ইন্টারগেটিভ করতে গেলে ওদের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে কি করতে হয়? ডো, ডাস, ডিড ব্যবহার করতে হয়। ক্লিয়ার? ডো, ডাস, ডিড ব্যবহার করতে হয়। কেন করতে হয়? কারণ অক্সিলারি ভার্ব ছাড়া নেগেটিভ করা যায় না। কোনো ভার্বকে নেগেটিভ করতে গেলে অবশ্যই তার সাথে কি লাগবে? একটা অক্সিলারি ভার্ব লাগবে। সেজন্য আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি ব্যবহার করব? ডো। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডো ব্যবহার করব, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা কি করব? ডিড ব্যবহার করব। কথা কি বুঝতে পারছেন? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডো, ডাস ব্যবহার করব, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডিড ব্যবহার করব। এই জন্য আমরা আই ডো নট, এই যে ডো ব্যবহার করার পরে নট দিয়ে নেগেটিভ করছি, আই ডো নট ইট রাইস। এরপরে চিন্তা করে দেখো, এই অক্সিলারি ভার্বটাকে সামনে বসাইলে কি হয়ে যায়? ইন্টারগেটিভ হয়ে যায়। অক্সিলারি ভার্বটাকে সামনে বসাইলে কি হয়ে যায়? ইন্টারগেটিভ হয়ে যায়। আমি কি ভাত খাই? ডু আই ইট রাইস? ডু আই ইট রাইস? এরপরে দেখো নেগেটিভ ইন্টারগেটিভ আমরা করব না, বুঝক আমি কি ভাত খাই না, তখন সেই ক্ষেত্রে ডো বসবে আবার নট বসবে। ডু আই নট ইট রাইস? আমি কি ভাত খাই না? আমি কি ভাত খাই না? এখন প্রশ্ন হচ্ছে, এখানে ডো এর সাথে সরাসরি নটটা বসাই দিছি, আর এখানে নটটা কোথায় বসছে? সাবজেক্টের পরে। এই কথাটা পরে বলা দরকার ছিল, আগেই বলে নিচ্ছি। যখন দেখবা এই যে আই কোন ধরনের পার্টস অফ স্পিচ, কে বলতে পারবা? পার্টস অফ স্পিচ কয়টা? পার্টস অফ স্পিচ কয়টা? আর এটা প্রোনাউন স্যার। পার্টস অফ স্পিচ কয়টা বলছি তোমাকে? প্রনাউন বলতে বলিনি। এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা আই কোন ধরনের পার্টস অফ স্পিচ? নাউন হবে না প্রনাউন হবে? প্রনাউন হবে। যেহেতু সাবজেক্টটা প্রনাউন হিসেবে আছে,
সেই জন্য নটটা সাধারণত প্রোনাউনের পরে বসাইবা, আর যদি সাবজেক্টটা নাউন হয়ে থাকে সেই ক্ষেত্রে নটটা সাবজেক্টের আগে বসাইলেই হবে। ক্লিয়ার? এবার যদি সাবজেক্টটা প্রোনাউন হয়ে থাকে তাহলে যে 4 নম্বর বাক্যের যে নটটা আছে সেই নটটা কোথায় বসাবা? সাবজেক্টের পরে। আর যদি আয় না হয়ে এখানে রহিম হইতো তাহলে নটটা বসতো আগে। এইটাই, এতে কোনো ডিফারেন্স নাই। তুমি এখন যদি আগে বসাই দাও সেন্টেন্স কারেক্ট হবে, ভুল হবে না। ক্লিয়ার? সেন্টেন্স কারেক্ট হবে, ভুল হবে না। তাহলে আমরা এই বাক্যটা কি করলাম? একটা বাক্যকে 4টা বাক্যে পরিণত করলাম। এবার আমরা আরেকটা বাক্য তোমাদেরকে আমি দিব, এটা তোমরা আমাকে কি করবা? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ করে আমাকে দেখাইবা। যেমন আই মনে করো রিড এ বুক, এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করো, কি হবে দেখি? আই রিড এ বুক। সবাই একটু বলে নাও তাহলে হবে। নেগেটিভ বলে কি হবে? আই ডো নট, আই ডো নট রিড এ বুক। ইন্টারগেটিভ করলে কি হবে? ডু আসবে আগে, ডু আই রিড এ বুক। শেষে কি হবে? কোয়েশ্চেন মার্ক। 4 নাম্বারটা কি হবে? ডু আই নট রিড এ বুক। ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা এই 4টা বাক্য দেখছো, বাসায় বাড়ির কাজ দিয়ে দিব অনেকগুলো। এই 4টা বাক্য আমরা যদি এবার একটা কাজ করি, সাবজেক্টটা চেঞ্জ করে দেই, কি কই? যেমন হি গো এর সাথে কি দিতে হবে? ইস, এস বাই এস দিতে হবে। হি গোস টু মনে করো ঢাকা, হি গোস টু ঢাকা, যেখানে যায়। এইটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে? হি does not. ডো নট হবে না ডাজ নট হবে? হি ডাজ নট, হি ডাজ নট। এই মূল ভার্বটার সাথে যে এস বাই এসটা ছিল এটা উঠে যাবে। হি ডাজ নট গো টু ঢাকা। ইন্টারগেটিভ করলে কি হবে? Does ডাজ হি, ডাজটা চলে আসবে কোথায়? ডাজ হি গো টু ঢাকা। ইন্টারগেটিভ প্রশ্নবোধক হবে, তাই না? এরপর নেগেটিভ ইন্টারগেটিভ কি হবে? ডাজ হি নট গো টু ঢাকা। ঠিক আছে, এবার নেক্সট বাক্য যদি আমরা চেঞ্জ করে লিখি, একটু দেখো কি হবে যদি এরকম আমরা করি। রহিম প্লেজ, কি হবে? রহিম খেলে, রহিম খেলে, কি খেলে লিখলাম না? রহিম খেলে, তাহলে নেগেটিভ করলে কি হবে? Rohim does not play. হ্যাঁ, ডাজ নট Play. প্লে। ইন্টারগেটিভ করলে কি হবে? Does Rohim play? ডাজ রহিম Play. প্লে। প্রশ্ন 4 নাম্বারটা কি হবে? Does not Rohim play? ডাজ নট রহিম প্লে। বুঝতে পারছো এবার? ডাজ নট রহিম প্লে। তার মানে আমরা এরকম ভাবে হাজার হাজার বাক্য করতে পারো। তোমরা একটা কাজ করবা বাসায়, বাড়ির কাজ হিসেবে তোমরা এরকম ভাবে যদি সাবজেক্ট চেঞ্জ করে দাও, ভার্ব চেঞ্জ করে দাও, একটা লিখলে 4টা হবে। যদি 5টা সাবজেক্ট দাও, 5টা ভার্ব দিলে কয়টা হবে? 4 5 20টা। এখন সাবজেক্ট ভার্ব যদি আবার চেঞ্জ করে দাও তাহলে হবে আরো 20টা। এরকম ভাবে তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবা। ভার্ব, বিভিন্ন ধরনের ভার্ব দিয়ে বাক্য বানিয়ে এটাকে 4টা করে আমার এখানে বাড়ির কাজ করে নিয়ে আসবা এবং দেখাবা। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটার 4টা ফর্মে যারা শিখছো, পরবর্তী যখন সেন্টেন্সটা আমাদের সামনে আসবে, টেন্সগুলো আসবে, সেই টেন্সগুলো আমরা খুব ধারাবাহিকভাবে দ্রুত শিখে নিতে পারবো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আর পাশাপাশি তোমরা একটা কাজ করবা যে বই থেকে ভার্বগুলো সবাই একটু শিখে নিবা।